আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর আজ তৃতীয় পর্বে তোমাদের যে জল অংশটি রয়েছে ভৌতবিজ্ঞানের, সেই জল অংশ থেকে আজ শেষ পর্যায়ে জল দূষণ সম্পর্কে আমরা জানব। এবং বোর্ডের ঠিক দেখো, এদিকে কী লেখা রয়েছে আলোচ্য বিষয়ের মধ্যে, এগুলো দেখো, জল দূষণ এবং তার কারণ, তারপর রয়েছে জল দূষণের ক্ষতিকর প্রভাব, তারপর রয়েছে আর্সেনিক দূষণ, আর্সেনিক দূষণের জন্য দায়ী যৌগসমূহ এবং আর্সেনিক দূষণের প্রভাব, ক্ষতিকর প্রভাব। এছাড়া তারপর রয়েছে ফ্লোরাইড দূষণ কি এবং ফ্লোরাইড দূষণের যে কারণগুলো কি কি, কেন ফ্লোরাইড দূষণ হয়, তারপর রয়েছে ক্ষতিকর প্রভাব। আরেকটা রয়েছে কীভাবে তুমি আর্সেনিক এবং ফ্লোরাইড এই যৌগগুলোকে দূরীকরণ করা যায়, তার উপায় কী কী। খুব খুব সিম্পলি, এবং তোমাদের যে সিলেবাস বইটি রয়েছে ভালো করে খুঁটে খুঁটে পড়বে, এখান থেকে আশা করি ভালো করে বুঝতে পারবে। দেখো, প্রথমে দেখো জল দূষণ বলতে কী বলে। দূষণ মানে আমরা জানি যে স্বাভাবিক যে উপাদান বা গুণগণ মান তার থেকে যদি কী হয় পরিবর্তিত হয়ে যায়, তাহলে সেটাই কিন্তু বলা হয় দূষণ বা পলিউশন। এটা এয়ার হতে পারে, সয়েল হতে পারে, ওয়াটার হতে পারে। তোমরা জানো যে জল দূষণ, মাটি দূষণ বা বায়ু দূষণ যে হয়, তার মানে স্বাভাবিক যা গুণগত মান, যা উপাদান যে পরিমাণে থাকা উচিত তার চেয়ে যদি কী হয় বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায়, দুটো হতে পারে, সেটাই কিন্তু আমি বলবো তোমার দূষণ। সেই এক্ষেত্রে আমরা ওয়াটার পলিউশনের ক্ষেত্রে আমরা বলবো যে জলের মধ্যে যদি কোনো অবাঞ্ছিত বস্তু, ঠিক আছে, যেমন ধরো রাসায়নিক দ্রব্য, তারপর ধরো কীট পতঙ্গ নাশক, মানে বিভিন্ন পশু পাখির মল বা কোনো খারাপ অংশগুলো বা জীবাণু যদি মিশে যায়, মিশে গিয়ে জলের যে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো সেগুলো কী হয় পরিবর্তিত হয়ে যায়। পরিবর্তিত হয়ে বা জলের যে জৈবিক গুণমান, সেই জৈবিক গুণমানটা কী হয় নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গিয়ে সেই জলটা জীবজগতের ব্যবহারের অযোগ্য এবং পানের অযোগ্য হয়ে পড়ে, ঠিক আছে। এইরকম জলকে আমরা বলবো জল দূষণ বা জল দূষণ বলা হয় এই ব্যাপারটাকে, ঠিক আছে। আচ্ছা, জল দূষণের যদি কারণ বলা হয়, তো তোমাকে যদি বলা হয় জল দূষণ কী কী কারণ কীভাবে হতে পারে, তুমি কিন্তু ছোটোবেলায় পড়েছো বা তোমরা পড়েছো, একটু ভেবে বলবে যে জল দূষণ যদি আমাকে ভাগ করি বিভিন্নভাবে তো হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলোকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করতে পারি। সেটা হচ্ছে একটা প্রাকৃতিক কারণ হতে পারে, মানে জল দূষণের কারণ একটা প্রাকৃতিক কারণ হতে পারে, আর একটা মনুষ্য সৃষ্ট বা মানব সৃষ্ট কারণ, ঠিক আছে। একটা আপনা আপনি হতে পারে জল দূষণ প্রকৃতির নিয়মে, আর একটা মনুষ্য সৃষ্ট কারণ, তো বা কৃত্রিম যেটাকে বলা হয়, হ্যাঁ, আরেকটা বলা হয় কৃত্রিম উৎস, এই কারণে হতে পারে। তো প্রাকৃতিক কারণগুলো কী কী জল দূষণে আমি বলছি, যে যেমন ধরো ভূমিক্ষয় হলো, বিশাল ধস নেমে গেল, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটছে, সেখান থেকে হতে পারে। বিভিন্ন প্রাণীদেহ এবং উদ্ভিদের মৃত্যুর পর সেগুলো পচে গিয়ে জলের সঙ্গে আপনা আপনি মিশে যাচ্ছে। তারপর ধরো নদীর পলি গিয়ে মিশে যাচ্ছে জলের সঙ্গে। বিভিন্ন জীবজন্তুর মল মূত্র এগুলো কিন্তু আপনা আপনি যখন কী হয় জলের মধ্যে মিশে যায়, সেইভাবে কিন্তু প্রাকৃতিক নিয়মে জল দূষণ হয়ে থাকতে পারে। আর কৃত্রিম বা মনুষ্য সৃষ্ট উপায়গুলোর মধ্যে রয়েছে, যেমন ধরো এক নম্বর হচ্ছে যেমন ধরো গৃহস্থালির আবর্জনাগুলো, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে বাড়িতে বা আমাদের ঘরে যে সমস্ত আমরা জিনিসগুলো ব্যবহার করছি, ব্যবহার করার পর সেই উচ্ছিষ্ট অংশগুলো, অবশিষ্টগুলোকে যখন আমরা কী করছি অ্যাবিউজ করছি, অপব্যবহার করে ফেলে দিচ্ছি যেখানে সেখানে, সেগুলো জলের মধ্যে কোনো ক্রমে গিয়ে পড়ছে, পড়ার পর সেগুলো জলের যে গুণগত মান, সেই গুণগত মানটাকে কী করছে নষ্ট করছে বা কমে দিচ্ছে। যেমন ধরো আমি তোমাদের বলি যে আমাদের বিভিন্ন ধরনের ভাত তরকারি অংশ, খাবার পর যে অংশগুলো সেগুলোতে জলের মধ্যে ফেলে দেওয়া হয়। তারপর ধরো আমরা ধরো অনেক সময় প্লাস্টিক ফেলে দিচ্ছি, কাঁচ ফেলে দিচ্ছি। তারপরে তরকারির তোমার যে খোসাগুলো রয়েছে, তরকারি কাটার পর খোসাগুলো অংশগুলো, সেগুলো মাছ মাংস ডিম এগুলো কিন্তু আমরা অনেক সময় পচা মাছ মাংস ডিম এগুলোকে অনেক সময় ফেলে দিচ্ছি। সেই প্রতিটা বিষয়ে সেগুলো কী হচ্ছে তোমার বৃষ্টি জলের সঙ্গে মিশে গিয়ে একদম জলাশয়গুলোতে পড়ে, জলাশয়গুলো পড়ে গিয়ে সেগুলো তাই এইভাবে হলো। তাহলে গৃহস্থলীর একটা আবর্জনা এখান থেকে হচ্ছে। আর একটা হচ্ছে পয় প্রণালীর দ্বারা মানে কি, বড় বড় শহরের ক্ষেত্রে দেখবে যে তোমার
নিকাশি ব্যবস্থা অর্থাৎ জল যাওয়ার যে ব্যবস্থা রয়েছে, অর্থাৎ ড্রেন যেটা আমরা বলি ড্রেন, সেই ড্রেনের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের বাড়ির যে তোমার নোংরা অংশগুলো, হ্যাঁ, সেই নোংরা অংশগুলো কিন্তু সেই ড্রেনের মধ্য দিয়ে কিন্তু গিয়ে গিয়ে আবার জলের সঙ্গে মিশে এইভাবে কিন্তু হয়ে থাকে। আর একটা কি, ডিটারজেন্ট, এটাও কিন্তু আমরা ব্যবহার করি। দেখো আমরা জামা কাপড় পরিষ্কার করার জন্য সার্ফ ব্যবহার করি, ডিটারজেন্ট, সেই ডিটারজেন্টের থেকেও কিন্তু কি হয়, জল দূষিত হয়। ডিটারজেন্টের বিভিন্ন ধরনের কি আছে তোমার বিল্ডার রয়েছে, এটাকে বলা হয় বিল্ডার, এই জন্য যে যেগুলো হচ্ছে এক ধরনের রাসায়নিক যৌগ। এই রাসায়নিক যৌগগুলো কিন্তু তোমার সাধারণত কী হয়, পচে না, মানে অপচনশীল হয় এই অংশগুলো। এগুলো আবার জলের মধ্যে যে বিভিন্ন শ্যাওলা, বিভিন্ন ধরনের শৈবাল যে রয়েছে বা জন্মায় যে সমস্ত, সেগুলোর কিন্তু আবার এগুলো উপযুক্ত খাদ্য হিসেবে ওরা গ্রহণ করে। অর্থাৎ আমরা যে সার্ফ সাবান শ্যাম্পুগুলো ব্যবহার করছি, এদের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগ আছে। সেই সমস্ত রাসায়নিক যৌগগুলোকে কী করে, তোমার জলের মধ্যে মিশে গিয়ে শৈবাল বা শ্যাওলা জাতীয় উদ্ভিদের মূল প্রিয় খাবার হিসেবে ওগুলো গৃহীত করে। ওগুলো গৃহীত হয়ে শৈবাল বা শ্যাওলাগুলো কিন্তু জলের মধ্যে দ্রুত কী হয়, বংশ বিস্তার করে, মানে দ্রুত ছড়িয়ে পড়ে, গোটা পুকুরে ভরে যায়। তোমরা দেখবে তোমাদের আশেপাশে কোনো পুকুরে যদি বা ডোবাতে দেখো যে বদ্ধ জলাশয় যেগুলো, সেগুলো কচুরি পানায় ভরে গেছে বা শ্যাওলাতে ভরে গেছে বা তো শৈবালে ভরে গেছে, সেই ব্যাপারটা কিন্তু এই সাবান, ডিটারজেন্ট বা এই সমস্ত সার ব্যবহার করার ফলেই কিন্তু হয়ে থাকে। তো এই যে শৈবালের যে বংশ বিস্তার দ্রুত ঘটে, এই ঘটনাকে বলা হয় তোমার অ্যালগাম ব্লুম বলা হয়। কি বলা হয়? অ্যালগাম ব্লুম। অ্যালগাম ব্লুম, এটা পরীক্ষা আসে, এটা দেয় এমসিকিউ হিসেবে দেয় যে অ্যালগাম ব্লুম কি। তোমরা বলবে যে পানীয় জল যখন ডিটারজেন্ট বা সাবান বা শ্যাম্পু ব্যবহার করার ফলে সেগুলো যখন কি হয়, তার উপাদানগুলো যখন জলে মেশে, সেই উপাদানগুলোর তোমার কি করছে, উপাদানগুলোকে বিভিন্ন ধরনের জলজ যে উদ্ভিদগুলো রয়েছে, শ্যাওলা, কচুরিপানা বা তোমার শৈবাল, এগুলো কিন্তু খাবার হিসাবে গ্রহণ করে। খাবার হিসেবে গ্রহণ করে তাদের একটা দ্রুত বংশ বিস্তার ঘটে। এই বংশ বিস্তার ঘটার এই প্রভাবটাকে বা এই ঘটনাকে বলা হয় অ্যালগাম ব্লুম বলা হয়। আর কি, এবার বংশ বিস্তার হলো, যেমন আমাদের কি হয়, মানুষের বা বিভিন্ন পশু পাখির কি হয়, বংশ বিস্তার হয়। এবার কি হয়, ধীরে ধীরে কি বড় হতে হবে। তো একটা গাছকে ছোট আমি বীজ রোপণ করবো, সেটা ধীরে ধীরে বৃদ্ধি ঘটবে, বড় হবে। হ্যাঁ, তো যখন বৃদ্ধি করবে দ্রুত, বড় হবে দ্রুত, সেই ঘটনাকে বলা হয় ইউট্রিফিকেশন। ইউট্রিফিকেশন, এই দুটো পরীক্ষায় একটু দেয় যে ইউট্রিফিকেশন এবং অ্যালগাম ব্লুম কি, তোমাদেরকে দেখবে। বা ইউট্রোফিকেশন, কোথাও কোথাও ইউট্রো রয়েছে, দেখবে। তো এটা হচ্ছে দ্রুত বংশ বিস্তারের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে, আর এটাকে হচ্ছে দ্রুত বৃদ্ধি ঘটনাকে। ঠিক আছে, এটা দুটো একটু ভালো করে লিখবে। আচ্ছা, এরপরে দেখো তারপরে হচ্ছে দেখো কীটনাশক পদার্থ। এরপরে হচ্ছে কীটনাশক পদার্থ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক। যেমন ধরো তোমরা এইটে পড়েছিলে যে অ্যালডিন, সেভেনে পড়েছিলে সরি, অ্যালডিন, প্যারাথিয়ন, ডিডিটি, গ্যামাক্সিন, এই যে পদার্থ রয়েছে তোমার কীটনাশক জাতীয়, অর্থাৎ কীট বা পতঙ্গকে দমন করার জন্য, নাশ করার জন্য, সেগুলো কিন্তু তোমার কি হচ্ছে, জলের সঙ্গে মিশে গিয়ে জল দূষণ ঘটায়। ঠিক আছে, আরও রয়েছে শুধু কীটনাশক নয়, কিছু কিছু ছত্রাকনাশক রয়েছে, তারপরে কিছু কিছু গুল্মনাশক, এই সমস্ত ওষুধগুলো কিন্তু তোমার জলের মধ্যে মিশে। এছাড়া কৃষি কাজের ক্ষেত্রে আমরা কি করি, যে তোমার বিভিন্ন ধরনের পতঙ্গকে মারার জন্য আমরা যে সমস্ত বিষগুলো প্রয়োগ করি, প্রয়োগ করি বিষগুলো, গাছের ছোটো ছোটো পোকা এগুলোকে দমন করার জন্য, সেই সমস্ত বিষগুলো কী হচ্ছে, নদীর বৃষ্টির জলের ফলে নদীর মাধ্যমে পুকুরে গিয়ে মেশে, ফলে জল দূষণ ঘটায় এবং জলজ যে প্রাণীগুলো সেগুলোর মৃত্যু ঘটায়। যেমন যারা মাছ, কোনো কীট পতঙ্গ যারা রয়েছে জলজ, সেগুলোর কিন্তু মৃত্যু ঘটায়। এরপর রয়েছে রাসায়নিক সার। রাসায়নিক সারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, জল দূষণের কারণ হিসাবে বলা যেতে পারে। কারণ
অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, সুপার ফসফেট এগুলো আমরা ব্যবহার করছি মাটির উর্বরা শক্তি বৃদ্ধির জন্য বা গাছের বৃদ্ধির জন্য। কিন্তু পরোক্ষভাবে দেখা যাচ্ছে যে এই সমস্ত সারের উপাদানগুলো বৃষ্টির জলের সঙ্গে মিশে নদী, পুকুর, খাল, বিলে গিয়ে মিশে জল দূষণ ঘটাচ্ছে। জলের যে প্রাণী বা জীবগুলো সেগুলো কিন্তু এভাবে মাটার যায়, এগুলো তোমরা পড়বে। এছাড়া রয়েছে শিল্প কারখানা গঠিত দূষিত জল। তোমরা বিশেষ করে দেখবে যে বড় বড় শিল্প কারখানা যেগুলো হচ্ছে প্লাস্টিক শিল্প বা দেখবে যে তোমার তেজস্ক্র যে নিউক্লিয়ার যে শিল্পগুলো রয়েছে, তোমার নিউক্লিয়ার যে রিঅ্যাক্টরগুলো রয়েছে বড় বড়, যেখানে বোমা টোমা তৈরি করা হয় বা তেজস্ক্র মৌল সম্পর্কিত কাজ করানো হয়, সেই সমস্ত তোমার শিল্প কারখানাগুলোতে কি হয়, বা তোমার চামড়া শিল্পে কলকাতাতে রয়েছে আমাদের বিভিন্ন চামড়া শিল্পে, ট্যানিং শিল্প, সেই ক্ষেত্রেও কিন্তু কী হয় যে বিভিন্ন ধরনের বিষাক্ত যেমন আর্সেনিক, পারদ, বিশেষ করে পারদ, সেগুলো কিন্তু জলের মধ্যে এসে মিশে যায়। এই মিশে যাওয়ার ফলে কিন্তু পারদ দূষণ ঘটায়। এই পারদ দূষণ কিন্তু থেকে কিন্তু তোমার কী হচ্ছে, বিভিন্ন ধরনের সামুদ্রিক যে মাছ, আরও যে প্রাণী রয়েছে তাদের কিন্তু শরীরে পৌঁছে যায়, এগুলো ঢুকে যায়। আবার সেই মাছগুলোই যখন আবার কোনো পশু পাখি বা প্রাণী বা আমরা যে খাচ্ছি সেই আমাদের সেই শরীরে কিন্তু ওগুলো বিষাক্ত যৌগগুলো কিন্তু আমাদের শরীরে প্রবেশ করছে। ফলে মিনামাটা বলে একটা রোগ আছে, যে পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়, সেই মিনামাটা রোগ কিন্তু হয়। এভাবে পড়বে। এছাড়া যদি আমরা গবাদি পশু চান করাচ্ছি পুকুরে, তারপরে দেখবে যে অ্যাসিড বৃষ্টি পড়ছে, খনিজ তেল হয়তো উত্তোলন করে নিয়ে আসছে, খনিজ তেল মিশে গেল জলের মধ্যে, সেক্ষেত্রে হতে পারে। তাপ দূষণের ফলে হতে পারে, তাপের ফলে। তারপরে যে তেজস্ক্রিয় পদার্থের ফলে হতে পারে। আর্সেনিক এবং ফ্লোরাইড যে রয়েছে, এই যৌগগুলো যদি বেশি মাত্রায় জলের মধ্যে মিশে যায় সেক্ষেত্রেও কিন্তু জল দূষণ হতে পারে। তাহলে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে জল দূষিত হতে পারে, তোমরা এগুলো পড়বে। জল দূষণের ক্ষতিকারক কি? জল দূষণের ক্ষতিকারকগুলো দেখো, যেমন ধরো তোমাদের একটু বললাম যে জলের মধ্যে যদি বেশি পরিমাণ, তাহলে এই পয়েন্ট আলোচনা করছি এবার, জল দূষণের ক্ষতিকর প্রভাব। যদি বেশি পরিমাণে পারদ মিশে থাকে, সেই পারদযুক্ত জল যদি আমরা পান করি বা কোনো জীবজন্তু পান করে, তাহলে সেক্ষেত্রে তার মিনামাটা রোগ হতে পারে। ঠিক আছে, এটা মনে রাখবে। শুধু পারদের জন্য নয়, ক্যাডমিয়াম এবং সায়ানাইড, CN, এই যে সায়ানাইড, এই ক্যাডমিয়াম, CD, এই ধাতুগুলোর জন্য কিন্তু কি হচ্ছে তোমার আমাদের মিনামাটা রোগ হয়ে থাকে। এটা গেল। তারপরে হচ্ছে জন্ডিস হয়, জল থেকে কিন্তু জল দূষণের ফলে কিন্তু কি হয়, জন্ডিস হয়ে থাকে। হেপাটাইটিস A এবং হেপাটাইটিস B, এই দুই ধরনের অসুখ কিন্তু এই জল দূষণের ফলে কিন্তু হয়ে থাকে। সম্প্রতি তোমাদের একটি জানিয়ে রাখি, সম্প্রতি হেপাটাইটিস B এবং হেপাটাইটিস A সম্পর্কিত তোমার গবেষণা করে 3 জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। রিসেন্ট খবর, গতকালের খবর এটা। তো এটা মোটামুটি দীর্ঘদিনে ওনাদের একটা প্রচেষ্টা ছিল, আজ সফল হয়েছেন ওনারা এর ভ্যাকসিন আবিষ্কারের জন্য চেষ্টা করেছেন। তো জেনে রাখো, টাইফয়েড, কলেরিয়া আর আমাশয়, ডায়রিয়া, এগুলো কিন্তু এই সমস্ত রোগ কিন্তু হয়ে থাকে। তারপরে দেখবে জল দূষণের ফলে পাখিরা হাইপোথার্মিয়া বলে একটা রোগে আক্রান্ত হয় পাখিরা। আচ্ছা, তারপরে হচ্ছে ব্লু বেবি সিনড্রোম, অর্থাৎ নীল শিশু বলা হয়। এটা মূলত তোমার নাইট্রোজেন গঠিত কোনো যৌগ যদি মিশে থাকে জলের মধ্যে, সেই নাইট্রোজেন গঠিত কোনো যৌগ যদি কোনো শিশু বা বাচ্চাদের খুব ইফেক্ট করে, ঠিক আছে, তাদের হয় ব্লু বেবি সিনড্রোম বা নীল শিশু বলা হয় এই অসুখটা। এছাড়া তো আরও আছে, যেমন ধরো স্নায়ুর দুর্বলতা হয়ে যায়, অর্থাৎ আমাদের স্নায়ুগুলো কী করে যায়, দুর্বল করে দেয়। বিকলাঙ্গতা, তারপরে রয়েছে বন্ধ্যাত্ব, তার গর্ভপাত, অন্ধত্ব, এমনকি ক্যান্সারও বন্ধ হতে পারে এই জল দূষণ থেকে। ঠিক আছে, তো এগুলো তোমরা গেল। এগুলো চলে আসো আর্সেনিক দূষণ কি। আর্সেনিক দূষণটা হলো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO যেটা বলেছেন তোমরা জানো, WHO, এটা একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO নির্দেশিত মানে বলা আছে যে প্রতি লিটার পানীয় জলে আর্সেনিক বা AS এর পরিমাণটা হবে 0.05 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ প্রতি লিটারে যদি 0.05 ম্যাক্সিমাম বা সর্বোচ্চ এই পরিমাণ আর্সেনিক যদি থাকে, সেই জলটা পানের উপযোগী। যদি এর থেকে বেশি হয়ে যায় সেটা তোমার
পানের অনুপযোগী বা ব্যবহারের অনুপযোগী, শুধু পানের নয়, ব্যবহারের অনুপযোগী। এবং যখন এই মাত্রাটা ছাড়িয়ে যাবে কোনো পানীয় জলে, তখন সেটাকে বলা হবে আর্সেনিক ঘটিত জল দূষণ। বুঝতে পারলে? আচ্ছা, এবং এক্ষেত্রে কিন্তু অনেক রকম রোগের উপসর্গ হয়। ঠিক আছে, সম্প্রতি তোমাদের একটা ঘটনা বলি, যে যাদবপুর ইউনিভার্সিটি যে রয়েছে কলকাতায়, সেই যাদবপুর ইউনিভার্সিটি থেকে একটা সময় মানে ইয়ে করা হয়েছিল, মানে সার্ভে করা হয়েছিল। তা দেখা গেছিলো যে বর্ধমান জেলাতে, তোমার বর্ধমান জেলার যে জায়গাগুলোতে কৃষিকাজ করা হয়, সেই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে কী করা হয়েছিল, মানে পরীক্ষা করা হয়েছিল। আর দেখা গেছে যে শুধু আর্সেনিক শুধু জলে নয়, বিভিন্ন ধরনের যে শাকসবজিগুলো, সেগুলোর মধ্যেও কিন্তু আর্সেনিকের উপাদান মিশে থাকে। সাপোজ একটা উদাহরণ বলছি, আমরা যে আলু চাষ করি, সেই আলুর যে খোসাটা, সেই আলুর খোসার মধ্যেও কিন্তু আর্সেনিক থাকে। ঠিক আছে, ওরা মানে পরীক্ষা করে দেখেছিলেন ওনারা। তো খুব মারাত্মক বিষয়। ওই জন্য আমাদের যে কোনো জিনিস, সবজিকে নিয়ে এসে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে হয়, তারপরে খোসাকে ছাড়িয়ে সেই অংশগুলোকে কী করতে হয়, খেতে হয়। ধান চাষ করলে ধানের মধ্যে তোমার আর্সেনিকও পাওয়া গেছে। তো এই বিষয়গুলো একটু লক্ষণীয়। আর্সেনিক দূষণের জন্য দায়ী কী কী? মাটির নিচে যে বিভিন্ন ধরনের আর্সেনিক বা এস যুক্ত যে সমস্ত খনিজ বা আকরিকগুলো রয়েছে, সেই খনিজ বা আকরিকগুলো থেকে কিন্তু জলের মধ্যে আর্সেনিক মিশে যায়। এইভাবে আর্সেনিক দূষণ হয়ে থাকে। যেমন ধরো আর্সেনোপাইরাইড বলে একটা যৌগ আছে, ঠিক আছে, FeASS, এই যে যৌগটা, এখানে কি কি যৌগ আছে, এটা একটা আকরিক বলবো আমি, FeASS, এটা সংযুক্ত। এই যৌগ থেকে কিন্তু জলের মধ্যে কি হচ্ছে, এখান থেকে আর্সেনিক মিশে যাচ্ছে। আরও রয়েছে গ্যাসীয় আর্সেনিক অক্সাইড, দেখো এই যে একটা AS2O3, একটা যৌগ, এখান থেকে কিন্তু আর্সেনিক কিন্তু কি হয়। একটা রয়েছে আর্সেনিয়াস অ্যাসিড, H3ASO3, এই যৌগটা থেকেও কিন্তু তোমার জলের মধ্যে আর্সেনিক যৌগ মিশে যাচ্ছে। ঠিক আছে, ফেরিক, তারপর আরও রয়েছে ফেরিক আর্সেনেট, এই সমস্ত যৌগগুলো থেকে আর্সেনিক মিশে। আচ্ছা, এছাড়া বিভিন্ন ধরনের কীটনাশক এবং আগাছানাশক যে আমরা ব্যবহার করছি জমিতে, সেগুলোতে কি থাকে, লেড আর্সেনেট থাকে, ক্যালসিয়াম আর্সেনেট থাকে, সোডিয়াম আর্সেনাইড থাকে। এগুলো থেকেও কিন্তু তোমার কি হচ্ছে, আর্সেনিক যৌগ জলের মধ্যে মিশছে। বুঝতে পারলে? এই যে বললাম সোডিয়াম আর্সেনাইড, কোথায় থাকছে, এটা কোথায় থাকে, সোডিয়াম আর্সেনেট থাকে তোমার ওই যে কীটনাশক বা আগাছানাশক যে ওষুধগুলো রয়েছে সেগুলোতে। তো এই সোডিয়াম আর্সেনেট হলো সবচেয়ে একটা বিষাক্ত যৌগ, যেখান থেকে ম্যাক্সিমাম আর্সেনিক জলের মধ্যে মিশে। আচ্ছা, হলো আর্সেনিক দূষণের প্রভাব কিভাবে কি ক্ষতি করতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষা আসে এখান থেকে এমসিকিউগুলো। তোমরা দেখবে এখানে ছবি আছে, আমি দেখাচ্ছি, ঠিক ছবিগুলো একটু দেখবে, যে এই যে ছবিগুলো রয়েছে, হাতে দেখেছো, পায়ে দেখা যাচ্ছে ছবিগুলো, এগুলো একটু দেখবে, কারণ দেখা উচিত, আমাদের জানা উচিত। প্রথমত ব্ল্যাক ফুট ডিজিজ হয়। ব্ল্যাক ফুট ডিজিজ মানে হচ্ছে হাতে পায়ে বা আমাদের যে হাতের যে তল বা পায়ের যে তলটা বললাম, সেগুলোতে কি হয়ে যায়, কালো দাগ হয় এবং ক্ষত হয়ে যায়। ক্ষত মানে ঘায়ের মতো হয়ে যায়। ঠিক আছে, ঘায়ের মতো ফুটো ফুটো হয়ে যায়। এটাকে বলা হয় তোমার আর্সেনিক দূষণের ফলে এটাকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ। এটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায়, মানে পচন হয়ে যায়, গোটা অংশটা ধীরে ধীরে পচন শুরু হয়ে গেলে তখন মারাত্মক হয়ে যায়, বাঁচানো যায় না। ঠিক আছে, তারপর রয়েছে ত্বকের ক্যারাটিনাইজেশন, অর্থাৎ আমাদের ত্বকের কেরাটিনগুলো কী হচ্ছে, নষ্ট করে দেয়। এছাড়া রয়েছে আর্সেনিকোসিস, তাহলে কটা বললাম, তিনটে হলো। আর্সেনিকোসিস বলে রোগটা হয়। এই রোগের কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো সুচিকিৎসা নেই। তারপর রয়েছে
সেটা হচ্ছে যে ফুসফুসের আমাদের অসুখ হতে পারে পালমোনারি ইনডিমা। পালমোনারি ইনডিমা বলে এক ধরনের অসুখ আছে। আর আছে তারপরে হচ্ছে হিমোলিসিস, রক্তের একটা অসুখ হতে পারে, রক্তের লৌহকণিকাকে কি ভেঙে দিতে পারে। তাহলে এতগুলো অসুখ হতে পারে। তাহলে কী কী বললাম একটু মনে রাখবে, ব্ল্যাকফুট ডিজিজ, ত্বকের কেরাটিনাইজেশন, আর্সোনিকোসিস, তারপরে হচ্ছে পালমোনারি ইনডিমা, আর একটা রয়েছে হিমোলিসিস। এই যে এগুলো তোমরা পড়বে। তারপরে আরও কিছু কিছু রয়েছে, যেমন যেটা ক্যান্সার বললাম, ক্যান্সার বা কার্সিনোমা। তারপরে রয়েছে মিজরেখা। মিজরেখা মানে এটা বলি মিজরেখা এই আর্সেনিকের ফলে হয়। আমাদের যে নখ রয়েছে এই নখগুলোতে সাদা সাদা দাগ হয়ে সৃষ্টি হয়ে যায় বেশি পরিমাণে, ঠিক আছে। এগুলোকে বলা হয় মিজরেখা, এটাও হয়। তো এতগুলো আর্সেনিক দূষণের ফলে হয়। এরপরে চলে আসো ফ্লোরাইড দূষণ কি, ফ্লোরাইড দূষণের ফলে কিভাবে এই অসুখ আমরা জানবো। প্রথমে বলবো ফ্লোরাইড দূষণ কাকে বলে। এটাও বলবো যে নির্দেশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে প্রতি লিটার পানীয় জলে সর্বোচ্চ 1.5 মিলিগ্রাম যদি কোনো ফ্লোরাইড উপস্থিত থেকে থাকে তাহলে সেই জলটি পানের পক্ষে উপযোগী বা ব্যবহারের পক্ষে উপযোগী। যদি এই সর্বোচ্চ মাত্রাকে পেরিয়ে বা অতিক্রম করে যদি বেশি মাত্রা ফ্লোরাইড কি হয় উপস্থিত থাকে তাহলে সেই জলটিকে বলা হবে ফ্লোরাইড দূষণ, মানে ফ্লোরাইডের দরুন জল দূষণ, ফ্লোরাইড দূষণ। আচ্ছা হলো। এরপরে ফ্লোরাইড দূষণের কারণ বলেছি এখানে। দূষণের কারণগুলো কি কি? ফ্লোরাইড দূষণের কারণ হচ্ছে একই রকম যেমন আর্সেনিক দূষণের যেমন বিভিন্ন ধরনের আকরিকগুলো জলের মধ্যে মিশে গেছে, সে ঠিক একই রকম ফ্লোরাইডের যেমন ফ্লুরোস্পার বলে একটা যৌগ রয়েছে CaF2, এটার নাম হচ্ছে ফ্লুরোস্পার। তোমরা বই পেয়ে যাবে। ক্রায়োলাইট বলে একটা যৌগ আছে Na3Al F6, এটা বলে ক্রায়োলাইট। তাহলে এই যে যৌগগুলো দেখো ফ্লুইড আছে, এখানে ফ্লুইড রয়েছে, এই যৌগগুলো থেকে কিন্তু ফ্লুইড কি হচ্ছে জলের মধ্যে মিশে যাচ্ছে। আর ধরো ফসফেট ঘটিত বেশ কিছু খনিজ থেকে, এর সমস্ত খনিজ এখান থেকে কিন্তু জলের মধ্যে মিশে যায়। তারপর ধরো আগ্নেয়গিরির যখন বিস্ফোরণ হচ্ছে, সেই আগ্নেয়গিরির বিস্ফোরণের সময় ভূগর্ভ থেকে প্রচুর পরিমাণে ফ্লুরাইড যৌগ উঠে এসে বৃষ্টির জলের মাধ্যমে সেগুলো জলাশয়গুলো মিশে যায়, এভাবে হয়। এটা গেল ধরো প্রাকৃতিক কারণে। মনুষ্য সৃষ্ট কারণে কিন্তু ফ্লুরাইড দূষণ হয়। কিভাবে হয়? এই যে যখন ধাতু নিষ্কাশন করা হয়, তোমরা ক্লাস 10-এ পড়বে যে কীভাবে ধাতু নিষ্কাশন করা হয়, কোন পদ্ধতি, তাতে কী কী যৌগ বা আকরিক ব্যবহার করা হয় পড়বে। তো ধাতু নিষ্কাশনের সময় ধরো আমি ফ্লুরাইড নিষ্কাশন করতে চাই, তাহলে আমার কি লাগবে? তোমার এই যৌগগুলো লাগবে, আকরিকগুলো লাগবে, খনিজগুলো লাগবে, সেখান থেকে আমরা কি নিষ্কাশন করতে হয়। নিষ্কাশন করার সময় তোমার কি হয়, জলের সঙ্গে অবশেষ রূপে ফ্লুরাইড কিন্তু জলের মতো মিশে যায়। আবার কি হচ্ছে যে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পোড়ানোর সময় ফ্লুরাইড কিন্তু মিশে যায়। তারপরে ইট, টালি, কাঁচ, মৃৎশিল্পী, স্টিল প্রভৃতি শিল্প কারখানা থেকে ফসফেট ঘটিত সার উৎপাদন কারখানা থেকে প্রচুর পরিমাণে ফ্লুরাইড, মানে কাঁচ উৎপাদন শিল্প, তারপরে টালি, ইট বা মৃৎশিল্প, এদের যে কাজকর্ম, এদের থেকেও কিন্তু বিভিন্ন ধরনের ফ্লুরাইড যৌগগুলো প্রথমে মাটিতে মেশে তারপরে সেখান থেকে বৃষ্টি জলের সঙ্গে নদীতে বা জলের সঙ্গে মেশে। এদিকে এবার দেখো জলে ফ্লুরাইড দূষণের প্রভাব, এর ক্ষতিকর প্রভাবগুলো কি কি? ফ্লুরাইড দূষণ হলে কি হয় দেখো। ফ্লুরাইড দূষণ হলেও যে একটু ভয়ঙ্কর বিষয় আছে, ভয়ঙ্কর বিষয় মানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে ফ্লুওরোসিস। ভালো করে মনে রাখবো, আসলে এগুলো MCQ আসে। ফ্লুওরোসিস, ঠিক আছে। এটা কিসের রোগ? এটা হচ্ছে হাড় এবং দাঁতের। আমি তোমাদের দেখাচ্ছি ছবিটা। ফ্লুওরোসিস রোগটা কি ঠিক এরকম, দেখো দাঁতের কি হারে ক্ষয় হয়েছে, একদম
হলদেটে হলদেটে হয়ে গেছে দাঁত, তাই না? তো এটা হচ্ছে দাঁতের ফ্লোরোসিস। শুধু দাঁত নয়, হাড়ের হয়ে থাকে। আচ্ছা, মানে দাঁত কি বিবর্ণ হয়ে যায়, বাদামি হয়ে যেতে পারে, কালো কালো ছোপ হয় এবং দাঁতের গর্তের সৃষ্টি, অর্থাৎ দাঁতের যে এনামেল, আমাদের দেহের সবচেয়ে যে কঠিনতম অংশ হচ্ছে দাঁতের এনামেল, শক্ত, সেটাকেও কিন্তু কি করে দেয়, এই ফ্লোরাইড নষ্ট করে দেয়। আচ্ছা, তারপরে হচ্ছে, এবং দাঁতের এই এই উপসর্গকে বলা হয় ডেন্টাল ফ্লোরোসিস। তোমাদের বলে দিই, ফ্লোরোসিস দু ধরনের হয়, একটা কি বললাম হাড়ের হয়, আর একটা দাঁতের হয়। যখন দাঁতের হবে তখন সেটা বলে ডেন্টাল, মেন্টাল নয় কিন্তু, বা ডেন্টাল। তারপরে এটা যখন হাড়ের হবে তখন সেটাকে বলে অস্টিওফ্লোরোসিস, অস্টিওফ্লোরোসিস। অস্টিওফ্লোরোসিস, তাহলে দাঁতের ক্ষেত্রে আমরা বলবো ডেন্টাল ফ্লোরোসিস, হাড়ের ক্ষেত্রে সেটাকে বললাম আমরা অস্টিওফ্লোরোসিস, হয়ে গেল। এরপর দেখো, তোমাদের একটা নাম বলেছিলাম নক নি সিনড্রোম। হ্যাঁ, সেটা হচ্ছে, এটা কি, এটা ফ্লোরাইডের অতি সংক্রমণের ফলে, যদি ফ্লোরাইড আমাদের শরীরের কোষে বা আমাদের হাড়গুলোতে যদি বেশি পরিমাণে সঞ্চয় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে, হাড় বেঁকে যায়। কি হয়, হাড় বেঁকে যাবে। যেমন ধরো, এই যে এখানে ছবি রয়েছে একটা, এই যে হাড় দেখো, বাচ্চাটার হাড় পা কিন্তু কী হয়েছে, বেঁকে গেছে। হ্যাঁ, এই যে বেঁকে গেছে, এটাকে বলা হবে তোমার অস্থির ফ্লোরোসিস বা নক নি সিনড্রোম, যখন বেঁকে যাবে। আচ্ছা, আরও কিছু রয়েছে তোমাদের বলি। যেমন ধরো, অতিরিক্ত ফ্লোরের জন্য আমরা শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে, শ্বাস প্রশ্বাস এটা বন্ধ হয়ে যেতে পারে। শীত দ্বারা নমনীয়তা, আমি আগে বললাম, এখানে কি বললাম যে হাড়কে বেঁকে দিচ্ছে, তার মানে কি আমাদের শীত দ্বারাও বেঁকে দিতে পারে, অর্থাৎ নমনীয়তা কমে যায়। হ্যাঁ, নিচু হতে কষ্ট হয়, মানে হালতে উঠতে এরকম কি হয়, কষ্ট হয়। কিসের জন্য, এটা ফ্লোরাইডের জন্য। আচ্ছা, মানুষ পঙ্গু হয়ে যেতে পারে। উদ্ভিদ, শুধু প্রাণীদের না, উদ্ভিদেরও কিন্তু অসুখ হয়, সেটা রোগ হয়, সেটা হচ্ছে ফ্লোরোসিস হয়, উদ্ভিদেরও হয়। ওদের অনেক ধরনের কোষ কি হয়, নষ্ট হয়ে যায়। তাহলে এগুলো খুব ভাইটাল ব্যাপার, আপনার মনে রাখতে হবে। বাস এই অবধি। এরপরে দেখো, তোমাদের লাস্ট পয়েন্টে আলোচনা করেছিলাম যে আর্সেনিক ও ফ্লোরাইড যৌগ কিভাবে আমরা দূরীভূত করবো। ধরো কোনো জলে বা পানীয় জলে রয়েছে, সেক্ষেত্রে কীভাবে দূরীকরণের উপায় হচ্ছে মোটামুটি চারটে। সেগুলোকে দেখো, যে সহ অধক্ষেপণ, মানে দুটোই, আর্সেনিক এবং ফ্লোরাইড দুটোই। এখন হচ্ছে সহ অধক্ষেপণ। সহ অধক্ষেপণটা কি, যে জলের সঙ্গে পরিমিত বা তোমার নির্দিষ্ট পরিমাণ কি দিতে হবে, ব্লিচিং পাউডারের সঙ্গে অ্যালুমিনিয়াম সালফেট বা ফেরিক সালফেট মিশিয়ে আমরা আর্সেনিক বা ফ্লোরাইডকে কি করতে পারি, অধক্ষিপ্ত করতে পারি। কি কি তাহলে বললাম, এই অধক্ষেপণ পদ্ধতিটা কি, যে জলের সঙ্গে পরিমিত পরিমাণ কি দেবো, ব্লিচিং পাউডারের সঙ্গে CaOCl ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বলেছিলাম আমি, এই ব্লিচিং পাউডারের সঙ্গে কে দেবো, অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4, অ্যালুমিনিয়াম সালফেট। আর একটা কি দেবো, যে ফেরিক সালফেট। এই যৌগগুলো, এটা পদ্ধতি। এগুলোর মাধ্যমে দিলে কি হবে, যে ফ্লোরাইড বা আর্সেনিক যুক্ত যে যৌগগুলো, সেগুলো কি হয়ে যাবে, নিচে অধক্ষিপ্ত হবে। এটা বলা আছে। অধিশোষণ একটা পদ্ধতি রয়েছে। অধিশোষণ পদ্ধতিতে দেখো, অধিশোষণ সক্রিয় অ্যালুমিনা বা
অ্যালুমিনিয়াম হচ্ছে Al2O3। এই সক্রিয় অ্যালুমিনিয়ামকে নলকূপের নলের সঙ্গে আটকানো একটি ফিল্টারের মধ্যে রেখে জলকে আর্সেনিক মুক্ত করা হয়। মানে আমি নলকূপের যে অংশ দিয়ে জলটা উপরে উঠছে সেখানে যদি আমি একটা ফিল্টার লাগিয়ে দিই, সেই ফিল্টার লাগিয়ে দিলে কী হবে, এই সক্রিয় যে অ্যালুমিনিয়াম যে যৌগটা রয়েছে সেই অ্যালুমিনিয়াম বা আরেকটা যৌগ রয়েছে FeOH3, এগুলোকে আমরা কি করব, ফিল্টারের সঙ্গে যুক্ত করব। যুক্ত করলে কি হবে, আর্সেনিক যে যৌগগুলো সেগুলো বা ফ্লোরাইড যৌগগুলো জলের মধ্যে থাকলে সেগুলো কি হবে, মুক্ত হবে। আরেকটা রয়েছে বিপরীত অভিস্রবণ পদ্ধতি। বিপরীত অভিস্রবণ পদ্ধতি এটা হচ্ছে মানে সবচেয়ে একটা উন্নত পদ্ধতি। এই পদ্ধতিটাই বেশিরভাগ ব্যবহার করা হয় মানে জল থেকে আর্সেনিক এবং ফ্লোরাইডকে মানে আলাদা করার জন্য। এখানে সেলুলোজ ট্রাইঅ্যাসিটেট বলে একটা অর্ধভেদ্য পর্দা ব্যবহার করা হয়। সেলুলোজ ট্রাইঅ্যাসিটেট একটা অর্ধভেদ্য পর্দা। ভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা, আর একটা কি ছিল, ভেদ্য পর্দা আর একটা অর্ধভেদ্য পর্দা, আর একটা অভেদ্য। হ্যাঁ, তার মানে ভেদ করতে পারবে না। এই তিন ধরনের পর্দার মধ্যে এখানে যেটা ব্যবহার করা হয় সেলুলোজ ট্রাইঅ্যাসিটেট অর্ধভেদ্য পর্দা। এখানে কি করা হয়, অভিস্রবণ যে প্রক্রিয়া রয়েছে সেই অভিস্রবণের বিপরীত প্রক্রিয়া। অভিস্রবণ মানে কি, যে তোমরা পড়েছো জীবন বিজ্ঞানে, ব্যাপন, অভিস্রবণ। ব্যাপনে কি ছিল, যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব থেকে দ্রাবের অণুগুলো ছড়িয়ে পড়বে। আর অভিস্রবণের ক্ষেত্রে কি হবে, যে বেশি ঘন থেকে এই কম ঘন থেকে বেশি ঘন দিকে আসবে। এবার দেখো ঠিক একই রকম মানে এই পদ্ধতিকে কাজে লাগিয়ে জলের মধ্যে আর্সেনিক এবং ফ্লোরাইডকে মুক্ত করা, এগুলো খুব জেনে রাখবে আর কি, পড়বে। আরেকটা রয়েছে আয়ন বিনিময় পদ্ধতি, তোমাদের বলেছিলাম এটাকে, যে আয়ন বিনিময় পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ধাতব ক্যাটায়ন বা অ্যানায়নগুলোকে কী করতে পারি, অধিক্ষিপ্ত করতে পারি। তাহলে এখানে দেখো আর্সেনিক বা ফ্লোরাইড যদি আমি বলি, সেগুলো তো ধাতব যৌগ। সেই ধাতব যৌগগুলোকে কিন্তু আমি কি করতে পারি, যে আয়ন বিনিময় বা রেজিন বিনিময় পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা এগুলোকে অধিক্ষিপ্ত করে সরাতে পারি। আচ্ছা, আরেকটা সিম্পল পদ্ধতি, খুব সাধারণ পদ্ধতি, যে নদী, বড় পুকুর বা দিঘি বা জলাশয়ের স্বচ্ছ জলকে যদি আমি কিছুক্ষণ ফোটাই, সেই ফোটালেও দেখতে পাবো যে আমরা যে আর্সেনিক এবং ফ্লোরাইড কিছুটা হলেও মুক্ত করা যায়। এই মোটামুটি পদ্ধতি। অনেক সময় দেখবা যে আমরা কোনো পাত্রে জল গরম করতে দেখবে যে নিচে অনেকগুলো কী হয়ে যায়, প্রতিদিন দীর্ঘদিন জল গরম করতে করতে পাত্রের তলায় কিছু দাগ বা কিছু তোমার আস্তরণ পড়ে যায়, একটা হালকা একটা আস্তরণ পড়ে। সেগুলো কিন্তু ওই সমস্ত মানে ধাতব যৌগগুলো কিন্তু এখানে অধিক্ষিপ্ত হয়ে রাখা থাকে। তো এই অবধি আপাতত আজকে পড়বে, এগুলো খুঁটে যেখানে অসুবিধা হবে সেগুলো জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।